চলুন একদম সরাসরি মূল বিষয়ে ঢুকে যাই। আজকের এই বিশ্লেষণে আমরা এমন একটা যুগে ফিরে যাব যে সময়টা আক্ষরিক অর্থেই পুরো একটা মহাদেশের ভাগ্য গড়ে দিয়েছিল। আমরা কথা বলছি ঊনবিংশ শতাব্দীর শেষের দিকটার কথা, আরও নির্দিষ্ট করে বললে 1895 সালের কথা, যখন কানাডার পরিবহন ব্যবস্থায় একটা বৈপ্লবিক পরিবর্তন আসছিল। ভাবতে পারেন, কেবল কিছু লোহার লাইন আর কাঠের তৈরি একটা যান কিভাবে একটা দেশের ইতিহাস পাল্টে দিতে পারে। তো চলুন গ্র্যান্ড ট্রাঙ্ক রেলওয়ে এবং মন্ট্রিয়ালের সেই ঐতিহাসিক 1046 নম্বর ট্রামের এই চমৎকার যাত্রায় আমরাও সামিল হই। আমাদের প্রথম পর্ব ঐতিহাসিক 1046 নম্বর ট্রাম। মন্ট্রিয়ালের এই ঐতিহাসিক 1046 নম্বর ট্রামটি নিয়ে আলোচনা শুরু করা যাক। এটিকে কি কেবল কাঠ আর লোহার তৈরি একটা বাক্স ভাবছেন? একদমই না, এটাকে বরং 1895 সালের একটা টাইম মেশিন বলা যেতে পারে। এই যানটি একসময় পুরো শহরের ধমনী হিসেবে কাজ করত। প্রতিদিন শত শত মানুষ এতে চড়ে কাজে যেত, বাড়ি ফিরত। মানে তখনকার মানুষের দৈনন্দিন জীবনের একেবারে অবিচ্ছেদ্য একটা অংশ ছিল এই ট্রাম। দ্বিতীয় পর্ব, গ্র্যান্ড ট্রাঙ্ক রেলওয়ের উত্থান। এবার একটু বৃহত্তর পরিসরে মানে গ্র্যান্ড ট্রাঙ্ক রেলওয়ে বা জিটিআর-এর দিকে তাকানো যাক। এর শুরুর দিককার বিস্তার কিন্তু বেশ দ্রুতই হয়েছিল। 1852 সালে মন্ট্রিয়াল আর টরন্টোকে যুক্ত করে এর যাত্রা শুরু। আর ঠিক পরের বছরই মানে 1853 সালের মধ্যেই এটি আরও 5টি রেলওয়েকে নিজেদের সাথে যুক্ত করে একটা বিশাল নেটওয়ার্ক তৈরি করে ফেলে। কিন্তু সাফল্যের পথ তো আর সবসময় মসৃণ হয় না, তাই না? 1860 সাল নাগাদ এই বিশাল প্রতিষ্ঠানটি ভয়ঙ্কর এক আর্থিক সংকটে পড়ে, একেবারে দেউলিয়া হওয়ার উপক্রম। এরপর অনেক চড়াই উতরাই পেরিয়ে 1890 সালে সেন্ট ক্লেয়ার নদীর নিচে টানেল চালু হওয়ার মাধ্যমে তারা ফের ঘুরে দাঁড়ায়। আগের সেই ধীরগতির ফেরির বদলে এই টানেলটি ছিল প্রযুক্তির এক বিশাল লাফ। আর এই পুরো প্রজেক্টের স্কেলটা একটু ভাবুন। এটি কোনো সাধারণ রেললাইন ছিল না, এটি ছিল একটা বিশাল রাজনৈতিক মেগা প্রকল্প। সে যুগে এর পেছনে খরচ হয়েছিল আনুমানিক $160 মিলিয়ন। চিন্তা করা যায়, এই বিপুল বিনিয়োগ আর বিশাল রেল নেটওয়ার্ক শুধু যে মানুষ বা মালপত্র টানত তা নয়, এটি মূলত ব্রিটিশ উত্তর আমেরিকাকে কনফেডারেশনের দিকে এক সুতোয় বেঁধে ফেলার কাজটাই করেছিল। তৃতীয় পর্ব, 1895, পরিবর্তনের এক নতুন অধ্যায়। আচ্ছা, বারবার যে 1895 সালের কথা বলছি, এই সালটা আসলে কেন এত গুরুত্বপূর্ণ? কারণ 1895 সালের আগের আর পরের ছবিটা সম্পূর্ণ আলাদা। আগে গ্র্যান্ড ট্রাঙ্ক রেলওয়ে ঋণের দায়ে একেবারে জর্জরিত ছিল, কিন্তু 1895 পর যেন রাতারাতি জাদুর মতো সব বদলে গেল। নতুন এক নেতৃত্বের ছোঁয়ায় প্রতিষ্ঠানটি অভাবনীয় লাভের মুখ দেখতে শুরু করে। শুধু তাই নয়, পশ্চিমাঞ্চলের দিকে তাদের আক্রমণাত্মক সম্প্রসারণ এবং উন্নত অবকাঠামো পুরো গেমটাই চেঞ্জ করে দেয়। আর এই পুরো ম্যাজিকের পেছনের কারিগরটি কে ছিলেন জানেন? আমেরিকান জেনারেল ম্যানেজার চার্লস এম হেইজ। তিনি এসে রেলওয়ে ট্র্যাক, ব্রিজ থেকে শুরু করে রোলিং স্টক সব কিছুর ব্যাপক উন্নয়ন করলেন। প্যাসিফিক উপকূল পর্যন্ত রেলওয়েকে নিয়ে যাওয়ার যে জেদ তার ছিল, সেটাই জিটিআরকে নতুন জীবন দেয়। কিন্তু গল্পের এখানেই এক মর্মান্তিক মোড়। 1912 সালে সেই কুখ্যাত আরএমএস টাইটানিক দুর্ঘটনায় হেইজ প্রাণ হারান। একজন দূরদর্শী নেতার এমন করুণ পরিণতি সত্যি হৃদয় বিদারক। চতুর্থ পর্ব, মন্ট্রিয়ালের ট্রাম ব্যবস্থার বিবর্তন। এবার চলুন জাতীয় পর্যায় থেকে আবার মন্ট্রিয়াল শহরে ফিরে আসি। শহরের পরিবহন ব্যবস্থাও কিন্তু তখন রকেটের গতিতে এগোচ্ছে। মজার ব্যাপার হল, 1892 সালে প্রথম যে বৈদ্যুতিক স্ট্রিট কারটি চালু হয় তার নামও ছিল দ্য রকেট। বিদ্যুতের ছোঁয়ায় ঘোড়ার গাড়ির যুগ যেন চোখের পলকে অতীত হয়ে গেল। 1894 সালেই রাস্তা থেকে শেষ ঘোড়াটানা স্লেজগুলো সরিয়ে নেওয়া হয়। এরপর 1905 সালে এলো আর এক যুগান্তকারী আইডিয়া, পে অ্যাজ ইউ এন্টার, বা আগে ভাড়া দিন তারপর উঠুন। আজ যেটা আমাদের কাছে খুবই সাধারণ মনে হয়, তখন সেটাই ছিল একটা চরম উদ্ভাবন, যা পরে পুরো বিশ্বের জন্যই একটা মডেল হয়ে দাঁড়ায়। সে যুগে মন্ট্রিয়াল ট্রামওয়েজ কোম্পানির কিছু অভাবনীয় উদ্ভাবন ছিল, যা শুনলে আজ হয়তো অবাক লাগতে পারে। ধরুন, পর্যটকদের জন্য তাদের ছিল ছাদ খোলা গোল্ডেন চ্যারিয়েট। ভাবুন তো, খোলা ট্র্যামে চড়ে শহর ঘুরে দেখার অনুভূতিটা কেমন ছিল। আবার কর্মীদের বিনোদনের জন্য ছিল আস্ত এক চলন্ত ব্যান্ড কার, যেখানে লাইভ মিউজিক বাজানো হতো।
সত্যি, যাতায়াত ব্যবস্থাকে এতটা রঙিন আর সংস্কৃতি ঘেঁষা করার এই উদ্যোগগুলো অসাধারণ। আমাদের পঞ্চম এবং শেষ পর্ব, এক্সপোরাইল, ইতিহাসের জীবন্ত সংরক্ষণ। এতক্ষণ ধরে যে বিশাল ইতিহাসের কথা আমরা জানলাম, সেটা আজ কিভাবে টিকে আছে? এই অসাধারণ কাজটি করে যাচ্ছে এক্সপোরাইল। ১৯৬১ সালে প্রতিষ্ঠিত এই জাদুঘরটি ক্যানাডার একেবারে প্রথম, মানে ১৮৩৬ সালের রেলপথটির কাছাকাছি অবস্থিত। আর সবচেয়ে দারুণ ব্যাপার হলো, ক্যানাডার সবচেয়ে বড় রেলওয়ে নিদর্শনগুলোই এখানেই রয়েছে। এমনকি আমাদের সেই বিখ্যাত ১০৪৬ নম্বর ট্রামটিও এখানেই সযত্নে সংরক্ষিত আছে। এক্সপোরেল আসলে শুধু কিছু পুরনো ইঞ্জিন জমিয়ে রাখেনি, তারা পরম মমতায় ইতিহাসের এই অনন্য অংশগুলোকে বাঁচিয়ে রেখেছে। সারি দিয়ে দাঁড় করানো এই বিশাল লোকোমোটিভগুলো দেখলে মনে হয় এরা যেন আজও কথা বলতে চায়। ভবিষ্যৎ প্রজন্ম যেন শুধু বইয়ের পাতায় ইতিহাস না পড়ে, বরং নিজের চোখে কানাডা সেই স্বর্ণালী রেলওয়ে যুগের বিশালত্ব অনুভব করতে পারে, সেই সুযোগটাই করে দিচ্ছে এক্সপোরেল। এই যান্ত্রিক দৈত্যগুলোর গায়ে জড়িয়ে আছে হাজারো মানুষের শ্রম, মেধা আর স্বপ্ন। আজকের এই বিশ্লেষণ শেষ করার আগে চলুন একটা বিষয় নিয়ে একটু ভাবি। ১৮৯৫ সালের একটা সাধারণ ট্র্যাম, যেমনটি আমরা শুরুতে দেখেছিলাম, সেটি যদি আস্ত একটা শতাব্দীর ইতিহাস, আবেগ আর পরিবর্তন নিজের বুকে ধারণ করে রাখতে পারে, তাহলে আজ আমরা যে অত্যাধুনিক পরিবহন ব্যবস্থা ব্যবহার করছি, তা আগামী শতকের জন্য ঠিক কী ধরনের গল্প রেখে যাবে? এটি কি নিছকই কোনো যান্ত্রিক উন্নয়ন হিসেবে কালের গর্ভে হারিয়ে যাবে, নাকি আমাদের সমাজ ও সভ্যতার এক নতুন পদচিহ্ন হয়ে টিকে থাকবে? এই প্রশ্নটি আপনাদের ভাবনার জন্য রেখে আজকের মতো এখানেই শেষ করছি। আশা করি ইতিহাসের এই টাইম ট্রাভেল আপনাদের ভালো লেগেছে।